নিঃশব্দে উচ্চারিত বিদায় শব্দটি ছিল শুধু ফারাজের মনের একান্ত ভাষা। বাস্তবে আগুনের মতো ঝলসানো সেই সুন্দরী চিত্রাকে বিদায় জানানোর সাধ্য তার নেই। যে আগুনে সে একবার জ্বলে উঠেছে তা থেকে নিজেকে মুক্ত করা এখন তার পক্ষে অসম্ভব। সে পারবে না চিত্রাকে নিজ থেকে দূরে ঠেলে দিতে। তবুও সেই হাতে লেগে থাকা রক্ত চিত্রাকে কখনো স্পর্শ করতে দেবে না। সত্য যত যন্ত্রণাদায়কই হোক, ফারাজ জানে তা লুকাতে গেলে পাপ বাড়বে। আর পাপের ভার চিত্রাকে যদি এক বিন্দু দংশন করে তবে তা হবে তার প্রেমের পরাজয়। ভালোবাসার মানুষকে রক্ষা করতে হলে কখনো কখনো নিজের ভেতরের অন্ধকারকে খুন করতেই হয়। পাপহীন প্রেম, এ কি আদৌ সম্ভব? যদি প্রেম এমন কিছু না হয় যা মানুষকে নিজের মন্দটুকু পুড়িয়ে ফেলতে বাধ্য করে, তবে সেই প্রেমের দাবি বা কোথায়? বৃষ্টিতে ভেজার পর থেকে চিত্রার শরীর খারাপ লাগছে। চোখগুলো মাথা ব্যথায় কেমন যেন লাল হয়ে আছে। চোখের মধ্যাকার লাল শিরাগুলো টকবক করছে। ফারাজ চিত্রাকে খাবার খাইয়ে একটা ওষুধ খাইয়ে দেয়। খানিকটা বিশ্রাম করলে ভালো লাগবে। বিছানায় শুয়ে গায়ে চাদর টেনে দিয়ে পাশে বসে চুলে হাত বুলিয়ে দেয়। চুলে হাত বুলালে এই মেয়ে বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়ে। চিত্রার চোখ বন্ধ। ফারাজের ফোনে বারবার কল আসছে। ফোন তার সাইলেন্ট করা। ফোনের স্ক্রিনে বারবার একটা নাম জ্বলজ্বল করছে। ফারাজ সেই নাম দেখে এখন একটু বিরক্তবোধই করছে। বাধ্য হয়ে উঠে বারান্দায় যায়। কল রিসিভ করে জিজ্ঞেস করে, সমস্যা কি? বারবার এক কথা জিজ্ঞেস করিস কেন? বলেছি না সময় হলে আসবো। তোকে যে দায়িত্ব দিয়ে এসেছি তুই সেটার দিকে ফোকাস কর। আমাকে নিয়ে না ভাবলেও হবে। অভ্র আর আয়শা হাঁটছে ভেজা সড়ক ধরে, আকাশ কাঁদবে বলে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠছে আকাশের বুক। বাতাস কাঁপছে কাঁচা মাটির গন্ধ আর ধাতব আদরের সোদা গন্ধে। তবুও তাদের পায়ে তাড়া নেই। হাঁটতে হাঁটতে কত দূর যে চলে এসেছে তার ঠিক ঠিকানা নেই। আশেপাশে জনমানবহীন রাস্তা। হঠাৎই অভ্রর ফোনে কল আসে। সে আয়শাকে বলে একটু সাইডে যায়। আয়শা দাঁড়িয়ে থাকে। অপেক্ষা করতে করতে এক পা দুই পা এগোয়। চোখে পড়ে রাস্তার ধারে একটা পুরনো কাঠবাদাম গাছ। বৃষ্টির ধাক্কায় গাছের নিচে নিশ্চয়ই অনেক বাদাম পড়ে আছে। বড়লোকদের এসবের দরকার নেই, তাদের দৃষ্টিতেও পড়ে না। আয়শা এগিয়ে যায় গাছের দিকে। বাদাম কুড়িয়ে অন্যায় পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক তখনই অনুভব করে কেউ তাকিয়ে আছে। রাস্তার উল্টো পাশে দুইজন যুবক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সিগারেটের ধোঁয়া পাক খেয়ে ভেসে যাচ্ছে বাতাসে। চোখ দুটো তাদের চকচক করছে। ঠোঁটে অশোভন হাসি। কি গো সুন্দরী, হারিয়ে গিয়েছ বুঝি? একজন বলে ওঠে, কণ্ঠে শুষ্ক ঠাট্টা। এমন ঝড় বৃষ্টির রাতে একা একা মেয়ে মানুষের রাস্তায় বেরোনোটা কি ঠিক হয়েছে? আয়শার মুখে ছায়া নামে। ভ্রু কুঁচকে তাকায়। অভ্র কোথায়? একটু আগেই তো এখানে ছিল, পাশেই তো ছিল। কই গেল হঠাৎ? তার আগেই ছেলেগুলো নড়ে চড়ে ওঠে। ধীরে ধীরে এক পা করে এগিয়ে আসে। আয়শা পেছাতে থাকে হাতের ওড়না আঁকড়ে ধরে। সে দাঁতে দাঁত চেপে বলে, কাছে আসবেন না কইলাম। দ্বিতীয়জন হাসে। বলে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বরাবরের মতোই গভীর, বেদনার মতোই লোভনীয়। কাছে না এসে কি করে থাকি বলো? রাতের বুক চিরে নিঃশ্বাস ফেলে ছুটছে নিশি। সরু সড়কের উপর তার পায়ের ধ্বনি যেন কোনো ব্যর্থ প্রতিধ্বনি হয়ে প্রতিফলিত হচ্ছে অন্ধকারে। প্রাণটা হাতে নিয়ে দৌড়াতে হচ্ছে তাকে। বাঁচতে হবে যেভাবেই হোক। পায়ের জুতা কোথায় ছিটকে পড়েছে মনে নেই। চোখের কাজল গলে নেমে এসেছে গালের রেখা ধরে। যার জন্য ঘর ছেড়েছিল, সমাজের চোখরাঙানি উপেক্ষা করে ভরসা করেছিল, সেই মানুষটাই তাকে জ্যান্ত মেরেছে। সেই মুখটাই লেপ্টে দিয়েছে তার চোখে যত্নে আঁকা স্বপ্নের কাজল, নিষ্ঠুরতার হাতের আঁচড়ে। এখন সেই বিশ্বাসঘাতকতার ভারেই দগ্ধ হচ্ছে তার পায়ের পাতা। ছাল উঠে গিয়েছে, ফোসকা পড়েছে, রক্ত মিশে যাচ্ছে কাদা পানির সাথে। কিন্তু থামলে চলবে না। থামা মানেই শেষ। দীর্ঘপথ পেরিয়ে সে এসে পড়ে নিকলির একটা এলাকায়। যেখানে ঘরবাড়ি আছে, আছে গলিগুজির জাল।
নিশি একটা সরু গলিতে ঢুকে কিছুটা হাঁপ ছেড়ে আবার ছুটতে শুরু করে। তার দম নেওয়ার শক্তি নেই। একটা গলি থেকে আরেকটায় ঘুরতে গিয়ে হঠাৎ কোনো একজনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা শক্তপোক্ত হাত টেনে ধরে তাকে। পড়ে যাওয়া আটকে দেয়, দেহটা থেমে যায়। কিন্তু নিশির চোখের ভেতরে বজ্রপাত হয়ে যায় যেন। সে ভয়ার্ত চোখে তাকায় সেই ছায়ামূর্তির দিকে। লোকটি কয়েক সেকেন্ড চুপ থেকে স্বাভাবিক গলায় অনায়াসে বলে ওঠে, আস্তে, এত তাড়া কিসের? বড় কেবিন, সেন্ট্রাল এসি চলছে গুমোট নীরবতায়, কিন্তু ভেতরের উত্তাপ ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। শুধু মানুষের শরীর থেকে নয়, আলোচনার বিষাক্ততা থেকেও। চামড়ার সোফায় হেলান দিয়ে বসে আছে রাজন, রোশান, জোহান আর সোহান পালোয়ান। সোহানের পাশে সিফাত চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠান্ডা চোখে চারপাশ পর্যবেক্ষণ করছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আকবর, মুখে থমথমে ভাব। সকলের হাতে আধভরা হুইস্কির গ্লাস, পাশে রাখা একটা ছোট কাচের কৌটা, তাতে সাদা সূক্ষ্ম এক পাউডার, যা জোহান মুহূর্তে মুহূর্তে শুষে নিচ্ছে নাকে, চোখ বন্ধ করে একটা বিকৃত তৃপ্তিতে। বাতাসে ঘুরছে সিগারেট আর কোকেনের মিলিত বিষাক্ত গন্ধ। সোহান নিঃশ্বাস ছেড়ে ধোঁয়ার বলয় তৈরি করে বলে ওঠে, নতুন একটা প্রজেক্ট হাতে আইছে, আবার মায়ানমার থেক্কা। রাজন চোখ সরু করে, ঠোঁটের কোণে ব্যঙ্গ হেসে জিজ্ঞেস করে, মাইয়া কয়টা লাগবে এবার? সোহান মাথা হেলিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে, 100টা মাইয়া। তবে এবার যারে তারে দিয়া হইব না, সুন্দর মাইয়া লাগবো, পছন্দসই মুখ। প্রিমিয়াম বুঝো, প্রিমিয়াম লাগবো। রোশান হো হো করে হেসে ওঠে, এই এত মাইয়া দিয়ে শালারা করেডা কি? সোহানের মুখে বিরক্তির ভাব। ওইটা আমাগো দেখার বিষয় না, আমাগো কাম হইল মাল সাপ্লাই দেওয়া। এই মুহূর্তে রোশান আবার প্রশ্ন ছুড়ে দেয়, ফারাজের সঙ্গে দেখা হইছে তোমার? সোহান একবার ধোয়া ছেড়ে ঠান্ডাভাবে উত্তর দেয়, না, সময় হইতাছে না, ফারাজ নিজেও তো ব্যস্ত। রোশান খিকখিকিয়ে হেসে ওঠে, এলাহি এখন বৌনিয়া সুখ করতাছে, করুক করুক, আর তো মাত্র কয়টা দিন। ওরে কত কইরা কইলাম আমাদের সঙ্গে যোগ হ, একসঙ্গে সব ভাইরা মিল্লা কাজ করলে ধান্দা আরও বড় হইব। জানোয়ারটা কথা শুনে না। তার উপর বিয়া করছে তালুকদার বাড়ির মাইয়া, ঘরে আজরাইল আনছে নাকি আজরাইলের হাতে তুইল্লা দেওয়ার জন্য আনছে, ওইটা সেই ভালো কইতে পারবো, বলল রাজন। সোহান সিগারেটটা ঠোঁট থেকে নামিয়ে আঙুলের টোকায় ছুঁড়ে ফেলে দেয়। ধোঁয়ার বৃত্ত ভেঙে আকাশে মিশে যেতে যেতে সে কেমন নিস্পৃহ ভঙ্গিতে বলে, চিত্রা দেখতে কেমন? ফারাজের সুখকে কোনোভাবে মায়ানমারে পাঠানো যায় না? জোহান তখনও আধশোয়া ভঙ্গিতে বসেছিল। কোকেনের নেশায় চোখটা একটু ভারী, কিন্তু চিত্রার নাম শোনা মাত্রই শরীরের প্রতিটা স্নায়ু টনটন করে উঠল। সে ধীরে মাথা তোলে, চোখে তীক্ষ্ণ জ্বলুনি। রাজন কিছু বলতে যাবে, সেই সুযোগও দিল না সে। জোহানের কণ্ঠ ছুরির ফলার মতো ঠান্ডা, স্পষ্ট আর নির্মম। মজা নিচ্ছেন? আগেই তো বলেছিলাম চিত্রাকে আমি এখনো স্পর্শ করিনি, এখনো অনুভব করা হয়নি। সেই রাতের কথা এত সহজে ভুলে গেলেন? সোহান ভাই, মাথায় ঢুকিয়ে নেন, এই শহরে যদি কেউ চিত্রার দিকে নজর দেয় তবে সেটা কেবল আমি। চিত্রা আমার শরীরেও মনে প্রাণেও। সে এবার একটু ঝুঁকে আসে, চোখে আগুনের লাভা। চিত্রার চিন্তা মাথা থেকে সরান, বেশি অশান্তি করবেন না, না হলে কিন্তু ঘটনা আপনাদের আব্বা ফারাজ এলাহির কানে পৌঁছাতে সময় লাগবে না। জানেন তো অশান্তি যে কিভাবে তার হাতে গিয়ে 2 হাত বড় হয়ে ফিরে আসে। সুলেমান এলাহি বিছানায় আধশোয়া হয়ে বালিশে হেলান দিয়ে ছাদের দিকে তাকিয়ে আছেন। বাতাসে পান পাতার ঘ্রাণ। রুমানা হাতে একজোড়া পানের খিলি গাচ্ছে। স্বামীর জন্য পানের খিলি যত্নে সাজানো তার অভ্যেসের একাংশ। হঠাৎই দরজায় করাঘাত হয়। মোহনা ঘরের মধ্যে ঢুকতেই রোমানার দৃষ্টি ওর দিকে ছুঁড়ে গিয়ে গেঁথে থাকে কিছুক্ষণ। তারপর নির্লিপ্ত গলায় প্রশ্ন ছুড়ে দেন, নিরুরে বিয়ের জন্য রাজি করাইতে পারছো? জি আম্মা।
মাথা নিচু করে উত্তর দেয় মোহনা। রুমানা শীতল গলায় বলে ওঠেন, ভালো, যাও এখন। আর তুমি কিংবা নদী চিত্রার কাছে ঘেঁষবা না। তোমরা হইছো বন্ধা। তোমাদের ছোঁয়া যদি নতুন বউয়ের গায়ে লাগে পরে সেও যদি। তিনি বাক্য শেষ করেন না, কিন্তু যে শূন্যতা রেখে দেন তার ভার মোহনাকে থেমে দম নিতে বাধ্য করে। চোখ জলে ভরে ওঠে তার, তবুও একটা শব্দ উচ্চারণ না করে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। ঘরে নীরবতা নেমে আসে কিছু মুহূর্তের জন্য। সুলেমান এলাহি ঠোঁটের কোণে পানির পিক জমাতে জমাতে বলেন, তোমার এমন কথা বলার ঠিক হইল না। সে বন্ধা, দোষ তো আমাগো পোলার। ও কি করছিল ভুইলা গেছ? রুমানার মুখ শক্ত হয়ে যায়। তিনি কোনো জবাব দেন না। তার কাছে ছেলের দোষ মানে নিজের রক্তের প্রতি অবমাননা। পুরুষ মানুষের কোনো ভুল থাকতে পারে এই ধারণাই তার কাছে অবান্তর। পুরুষ মানুষের সঙ্গে দোষ শব্দটা যায় না। দোষ শব্দটা কেবল নারীর জন্য সৃষ্টি। পিয়াস কবে আসতেছে? সুলেমান এলাহি জিজ্ঞাসা করেন। কাল সকালে। তুমি হঠাৎ করে নিরুরে পিয়াসের সঙ্গে বিয়েতে রাজি করাইতে উইঠা পইরা লাগলা কেন? রোমানার চোখে কিছুক্ষণ দূরে শূন্যতা খেলে যায়। তারপর শান্ত গলায় বলেন, জানি না, শুধু চাই অন্তত একটা মেয়ে তো সুখী হোক, পাপীর হাতে পড়ে পাপের শরিক না হোক। সুলেমান একটু হেসে বলেন, পাপের দুনিয়ায় থেকে পাপীর বিরুদ্ধে কথা বলতে বুক কাঁপে না? নিজেই তো আমি পাপিষ্টা, পাপেই তো গড়া আমার শরীর, আমার আবার কিসের বুক কাঁপা? সুলেমান এবার ঠোঁটের কোণে ব্যঙ্গ মেখে বলেন, তাই বইলা নিরুরে একটা ভালো ছেলের লগে বিয়া দিয়া তুমি কি চালচালাইয়া ভেস্তে যাওয়ার স্বপ্ন দেখতাছ? রুমানা চুপ করে থাকেন। সুলেমান এবার তার মুখের দিকে তাকিয়ে একটুখানি নরম সুরে বলেন, ওরে তো আরও বড় পাপীর লগে বিয়া দিতে পারতাম, কিন্তু বউ, আমি তোমারে ভালোবাসি। বউ হিসেবে তোমারও তো কিছু সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুমি মানুষ করছো নিরুরে, ওর ভালো মন্দ ভাইবার সিদ্ধান্ত নেওয়ার দায় তোমারই হওয়া উচিত। যাই হোক, পিয়াস তো আসতেছেই কাল। কিছুদিন এখানে থাকুক, নিরুর সঙ্গে সম্পর্ক গড়ুক, তারপর এই সপ্তাহের মধ্যেই সব ঠিকঠাক করে ফেলমু। তবে ভুল করতাছো তুমি। নিরুর ভালা চাইতে গিয়া আর একটা পোলারও পাপের সঙ্গে জড়াইয়া ফেলতাছো। রুমানা আরও কিছু বলতে যাবে তার আগেই চাপিয়ে রাখা দরজা ঠেলে ভেতরে জমেলা দৌড়ে ঢুকে পড়ে। একচোট কেঁদে চেঁচিয়ে সুলেমানের লুঙ্গি টেনে ধরে বলে, মাই ইয়াং ব্যাডা, হোয়াই ইউ বসিং এই বুড়ির লগে? লোক আই অ্যাম ইউর জন্য সাচ্ছি, কামিং আওয়ার রুম। আমি লাভিং পিরিত করিং ইউর সাথে। টুডে ইউ আমার লগে নিহি জাত হেক, তো আমিও নট ইউর লুঙ্গি ছাড়তা হেক। সুলেমান এলাহি বিপাকে পড়ে যান। বউয়ের রাগান্বিত মুখের দিকে একবার তাকিয়ে বলেন, এই স্যার আমার লুঙ্গি, স্যার কইতাছি। জুয়ান বেড়া দেখলে মাথা ঠিক থাকে না। স্যার কইলাম, তোর লাভিংয়ের মাইরে করি, স্যার বলছি। ভাবতেই পারিনি শরীরটা তোমার এমন হঠাৎ খারাপ করবে বউ। আরে না, তেমন কিছুই হয়নি, তবে পেটে কিন্তু মিছিল শুরু হয়েছে, তারও ব্যবস্থা করেছি। বাইরে থেকে তোমার পছন্দের সব খাবার অর্ডার দিয়েছি। আজ তুমি খাবে, বিশ্রাম নেবে, আবার খাবে, আবার শুয়ে রেস্ট করবে। তোমাকে খেতে দেখলে কেমন যেন আরাম আরাম লাগে। এমনিতেও আমার আবার একটু গুলুমুলুমে বেশি পছন্দ। তার মানে দাঁড়াচ্ছে আমি শুকনো তাই আমাকে অপছন্দ। উফ, কোথায় বললাম আমি এমন কথা? মাইরি, তোমার কি হেভি ডেঞ্জারাস চিন্তা ভাবনা। মেয়ে মানুষ কইছে কারে। কাল চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে আছে, আবার একটু খুশিও লাগছে। ওই বাড়ির সবাইকে অনেক মিস করছি। ওহে ছোট লোক বউ, মাঝে মাঝে স্বামীকেও তো মিস করো বলতে পারো, নাকি সেই তালিকায় আমি নেই? চিত্রামুখ ভেঙচি কেটে বলল, আপনাকেও মিস করি। তালিকা আপনার নাম থেকেই শুরু হয়েছে, তবে সেখানে গেলে তো আপনি আবারও ব্যস্ত হয়ে যাবেন। ঘরে আমার একা একা সময় কাটে না, এখন থেকে কাটবে। মানে? ফারাদ চিত্রার হাত ধরে তাকে আস্তে করে ওঠায়, পকেট থেকে একটা রুমাল বের করে তার চোখ বেঁধে দেয়। একটু অপেক্ষা করো বিবিজান,
তোমার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ আছে। চিত্রা নিঃশব্দে বসে থাকে, মনের মধ্যে একটু ভয়ও কাজ করে। সারপ্রাইজ শুনলেই তো অদ্ভুত কিছু এসে পড়ে, এইবার না আবার অজগর ধরিয়ে দেয়। কিছুক্ষণ পর ফারাজ তার চোখের বাঁধন খুলে দিয়ে বলে, ট্যানট্যানা। চিত্রা অবাক হয়ে চেয়ে দেখে একটা ছোট্ট খাঁচা, আর তার ভেতরে দুটো খুদে তুলতুলে হোমস্টার। চোখজোড়া যেন আলোয় ভরে ওঠে চিত্রার। এই দুজন এখন থেকে তোমার সঙ্গী, তবে সাবধান, আমাকে বাদ দিয়ে ওদের বেশি ভালোবাসবে না, তাহলে কিন্তু তোমার কপালে শনি আছে। ফারাজ খাঁচা খুলে হোমস্টার দুটো চিত্রার হাতে তুলে দিতেই চিত্রা আনন্দে চিৎকার করে ওঠে। ফারাজ কপালে হাত দিয়ে বলে, ঠিক জায়গায় তো গলা দিয়ে স্বর বের হয় না, তো এই বেলা এত গর্জন কোথা থেকে উৎপাদন করছো? আহ, থামুন তো, দেখুন না কত কিউট, একদম পুচকু, কত ছোট্ট। হাই হাই, বইয়ের দেখে ছোটোখাটো জিনিস পছন্দ, ছ্যাঃ, ছোট লোকই কারবার। ফারাজ বেডসাইড টেবিল থেকে একটা ফোনের বাক্স আর একটা খাম বের করে চিত্রার হাতে দেয়। কাজে গেলে তোমায় খুব মনে পড়ে, তাই তোমার জন্য নতুন ফোন এনেছি, এবার থেকে ভিডিও কলে প্রেম জমবে। চিত্রা চমকায়, আইফোন? এত বড়লোকি জিনিস ব্যবহার করবে সে? এখন যদি তার নিজেরও চুলকানি শুরু হয়? চিত্রা খামটা খুলে ভেতরে থাকা কাগজটা বের করে, একবার চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, এটা কি? তোমার কলেজের ভর্তির কাগজ, কাল থেকে তুমি আবার কলেজে যাবে। চিত্রা থমকে যায়, এরপর হঠাৎ কান্নায় ভেঙে পড়ে। ফারাজ বিস্মিত, এই বউ, কি হলো তোমার? ধ্যাত, সরেন আপনি, দূরে গিয়ে মরেন, আমি কলেজে যাব না। আমাকে আপনি এই নরকে ঠেলবেন না, আমি পড়তে চাই না, সংসার করতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আপনার যত্ন নিতে চাই। তোমার তো পড়ার শখ ছিল। শখ না, পাশ করেছি টেনে টুনে, পড়া নয়, আমি প্রেম করব আপনার সঙ্গে। ঠ্যাং ধরি আপনার, আমায় মৃত্যুর মুখে ঠেলবেন না। বলেই চিত্রা আবারও একচোট কান্নায় ফেটে পড়ে। ফারাজ কি বলবে কি করবে বুঝতে পারছে না, ঢোক গিলে বলে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াই আমি একটা ডাব্বা মার্কা মেয়েকে বিয়ে করেছি? অভ্র কথা বলতে বলতে যে কখন কোথায় চলে গিয়েছিল নিজেও টের পায়নি। ফিরে এসে দেখে দুটো ছেলে আয়শার সামনে দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে হাত পা নাড়াচ্ছে। মুহূর্তেই অভ্রর মেজাজ তেতে ওঠে। সে দৌড়ে গিয়ে আয়শার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে আয়শা? এরা কি করছিল? তোকে কিছু বলেছে? বলে দে, আজ এদের পেছনে বোম পাঠাবো। তার কথা শেষ হতে না হতেই ছেলে দুটো হঠাৎ করে পিছিয়ে এসে অভ্রর পেছনে লুকাতে যায়। দুই হাত জোর করে একদলীয় কণ্ঠে বলে, ভাই বাঁচান, প্লিজ অ্যাম্বুলেন্স ডেকে আনেন। এইটা মেয়ে না ভাই, কটকটি, একেবারে বজ্রাহত কিক দিয়ে শেষ করে দিয়েছে। ভাই প্লিজ 999-এ ফোন করেন, দুটো ছেলের ভবিষ্যৎ ফিউজ হয়ে গেছে। অভ্র হতচকিত হয়ে আয়শার দিকে তাকায়, এবার ভালো করে নজর পড়ে। ওড়নাটা সে কোমরে শক্ত করে গিঁট দিয়ে বেঁধেছে, চোখে আগুন জ্বলছে। অন্যদিকে ছেলে দুটোর মুখে যন্ত্রণার ছাপ, নিজেদের গোপন জায়গা চেপে ধরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আয়শা, সত্যি তুই ওদের মেরেছিস? হ্যাঁ, একেবারে পাওয়ার পয়েন্টে শট মেরে ওদের ড্রিম লাইট নিভিয়ে দিয়েছি। সাহস তো দেখো, আমাকে বিরক্ত করতে এসেছে। জানে না আমরা কিশোরগঞ্জের মেয়েরা এক একটা হাঁটু জলে রাখা ডিনামাইট। ছেলেগুলোর অবস্থা দেখে অভ্রর ভেতরে রাগ হালকা হয় বটে, তবে মায়াও হয় না, বরং আরও বিরক্তি জন্মায়। সে আয়শার হাত ধরে টেনে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। যাবার সময় ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে, থুক, তোদের মতো মানুষ বলার অযোগ্য জীবগুলোর মুখে মরে যা ভাই, তোদের বেঁচে থাকার সমাজের লজ্জা। খালি ডিম দুধ বাদাম খেয়ে লাভ কি তোদের, যদি মেয়ে মানুষের কিক খেতে হয়? আয়শা ভ্রুকুচকে অভ্রর দিকে তাকায়। হইছে সরকার ভাই, তোমার ওদেরকে খাবার রুটিন বলতে হবে না, তোমার খবর বাসায় গিয়েই নেব। অভ্র আবারও ঢোক গেলে মনে মনে বলে, আল্লাহ,
এবারের মতো রক্ষা করো, কথা দিলাম, ভণ্ডামি ছেড়ে দেব। বৃষ্টির তোড়ে আয়শা আর অভ্র নীরবে রাস্তায় হাঁটছে। চারপাশে ঝাপসা জলরেখার ভেতর তাদের দুজনের ছায়া শুধু এগিয়ে চলেছে। আয়শা সাধারণত হাঁটতে হাঁটতেই কথা বলে, হাসে, অস্থির হয়ে পড়ে। আজ সম্পূর্ণ নীরব। অভ্র নিরুত্তর। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সেই ব্যাখ্যা নেই। হঠাৎ অদ্ভুত এক মুহূর্তে অভ্র থেমে দাঁড়ায়। আকাশ আরও ক্রুদ্ধ হয়ে বর্ষণে ঝাঁপিয়ে পড়ে। এই এমন একটা বৃষ্টিময় দিন ছিল সেদিনও, যখন আয়শা নামক চোরটা অভ্রকে কাদা জলে ফেলে দিয়েছিল। আজ কতটা সময় পেরিয়ে গেল। অভ্র মৃদু গলায় ডাকে, আয়শা। আয়শাও থেমে যায়। তার চোখে প্রশ্ন, ঠোঁট কাঁপছে ঠান্ডায়, আর শরীরের উপর ছড়িয়ে পড়ছে বৃষ্টির মুক্তোর মতো ফোঁটা। অদ্ভুত এক সৌন্দর্য ফুটে ওঠে তার অনির্বচনীয় দৃষ্টিতে। অভ্র এগিয়ে আসে, বুকের গভীরে জমে থাকা দহনকে দমন করতে গিলে নেয় এক শুষ্ক ঢোক। ভেতরের দোলাচল সে আর থামাতে পারে না। আয়শা মনে মনে অভ্রকে দুটো গালাগাল দেয়। এভাবে দাঁড়িয়ে না থেকে এই বোকা ছেলেটা তো পারে মাঝ রাস্তায় তার হাত ধরে চিৎকার করে বলতে, আমি তোমাকে ভালোবাসি আয়শা। গলা ছেড়ে চিৎকার করেও তো বলতে পারে, বাঁধব তোমার সাথে আমি আমার জীবন। আয়শার মুখটা ছোট হয়ে আসে। এক নির্মম সত্য তাকে কুঁচকে দেয়, এই ছেলেটা তার হবে না। দুজনের মধ্যাকার ব্যবধান যে অবিনশ্বর। জেগে স্বপ্ন দেখার অভ্যেস বড়ই কষ্টকর, কিন্তু ভাবনার আগুনে পুড়তে থাকা আয়শাকে আকস্মিকভাবে থামিয়ে দেয় অভ্রর স্পর্শ। হঠাৎই অভ্র খপ করে তার হাত চেপে ধরে টেনে আনে নিজের বুকে। মাথার উপর ক্রুদ্ধ আকাশ সাক্ষী হয়ে থাকে, আর সে অনিবার্য মুহূর্তে অভ্র শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে ওঠে, আমার বউ হবি তুই, চল না বিয়ে করে ফেলি। চায়ের দোকানে বসে কলা রুটি খাচ্ছে মাহাদি। এক কাপ চায়ের ফরমায়েশ দিয়েছে দোকানের ছোট্ট ছেলেটিকে। এলাকা থেকে খানিক দূরেরই অখ্যাত চায়ের দোকানে পৃথিবীর সব না বলা গল্প এক সূত্রে জমে ওঠে। চায়ের প্রথম চুমুকেই তার কানে ভেসে এলো রাশেদার সংবাদ। সে নাকি এখনও নিখোঁজ। মাহাদির ঠোঁটে তখন তুচ্ছ তাচ্ছিল্যের হাসি। কি করে এই মহিলাকে খুঁজে পাওয়া যাবে? তাকে তো নিজ হাতে ঠিকানায় পৌঁছে দিয়েছে মাহাদি। এই দুনিয়ায় তার স্ত্রীর চোখের জল ফেলার সাহস যার, তাকে নিশ্চিহ্ন করে ফেলায় মাহাদির অঙ্গীকার। তবে রাশেদাকে বিক্রি করে তেমন লাভ হয়নি। বুড়ো মহিলার আবার দাম আছে নাকি? তবে এসবেও চলবে। তাকে আরও নির্দয়, আরও নিখুঁত হতে হবে। কারণ সুন্দরী কিশোরীদের বাজারে এখন চাহিদা প্রবল। তাছাড়া মায়ানমারের নতুন প্রকল্পের খবরে সে নতুন দিগন্তের দুয়ার দেখছে। যত বেশি মেয়ে যোগান দেবে ততই ঊর্ধ্বগতি নিশ্চিত। মারিয়ার আর কষ্ট থাকবে না তখন। স্ত্রীর সমস্ত আরামায়েশের প্রতিশ্রুতি সে নিজের হাতে তুলে নিতে চলেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কোথায় পাবে সে এমন অল্প বয়সী সুন্দরী মেয়ে? চায়ের দাম মিটিয়ে মাহাদি উঠে দাঁড়ায়। হাঁটতে হাঁটতে এক ফার্মেসির সামনে এসে দাঁড়ায় সে। এখানে আলট্রাসোনোগ্রাফি করা হয়। হঠাৎ কি এক দুর্বোধ্য খেয়ালে থমকে দাঁড়ায় তার পা। ফার্মেসির ভেতর থেকে একটা কিশোরী বেরিয়ে আসছে। সঙ্গে তার আত্মীয়া, হয়তো মা বা খালা হবে। মেয়েটির অব্যয়ে অদ্ভুত একটা নির্মল সৌন্দর্য, গায়ের বর্ণে দীপ্তি, মুখে আনন্দের ঝিলিক। মনে হয় কোনো সুসংবাদ পেয়েছে সদ্য। মাহাদির অন্তর দাউ দাউ করে জ্বলে ওঠে। তার নিজের স্ত্রী যখন দুর্বলতায় পিষ্ট, তখন এই পৃথিবীর আর কারো মুখে এমন সুখের হাসি কিভাবে ফুটে উঠতে পারে? না, কারোরই অধিকার নেই তার মারিয়ার চেয়ে সুখী হওয়ার, কারোরই না। পুনরায় মেয়েটির দিকে দৃষ্টি ফেলল মাহাদি। এবার তার ঠোঁটে বিষাক্ত রহস্যের ক্ষীণ হাসি ফুটে ওঠে। মিতালির ক্ষতগুলো পচতে শুরু করেছে। দেহের উপর মাছি ভন ভন করছে। কোথাও কোথাও ডিমও পড়েছে হয়তো। চারপাশে ছড়িয়ে পড়েছে তীব্র অসহনীয় দুর্গন্ধ। সোহান একবার মিতালির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে রাজনকে প্রশ্ন করে, কি দোষ এই মেয়ের? মারও না, ছাড়ও না। রাজন গলা নামিয়ে উত্তর দেয়, এই মাইয়া আমার লোক খোকনরে খুন করছে। সোহান ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কেন? রাজন দাঁতে দাঁত চেপে বলে,
অফার দিছিল। মাইয়া বেশি সতীত্বের ভান দেখাইছে, তাই আজ এই দশা। আর এই মাইয়া চিত্রা ফারাজের চামচিকা। ভাবছিল পরে গিয়া খোকনের সব ফাঁস কইরা আমাগো গর্তে ফেলব। কিছুক্ষণ চুপ থেকে সোহান বলল, সব বুঝলাম, কিন্তু এভাবে আত্মরা কইরা রাখার মানে কি? রাজনের কপাল ঘেমে একাকার। ইঞ্জিন ঘরের ভেতর জঘন্য গরম, দম ফেলাও দায়। তার উপর মিতালির শরীর থেকে আসা পচা গন্ধে আর টিকতে না পেরে দুজনেই বাইরে বেরিয়ে আসে। রাজন থেমে দাঁড়িয়ে বলে, মারি নাই ওরে, কারণ ওর লাশ দিয়াই ওর সঙ্গীদের শিক্ষা দিতে হইব, জানাইতে হইব মাইয়া মানুষ বেশি তিরিং বিরিং করলে কি পরিণতি হয়। সোহান ঠোঁট চেপে বলে, চিত্রা কিছু করছে? করে নাই, কিন্তু মাইয়া কিন্তু তালুকদার বাড়ির। শালা ভুল করছে ফারাজ, তার লাইগা না জানি কার কার মাসুল দিতে হয়। তার উপর মরছে মরছে ওই বাড়ির মাইয়ার উপরই মসতে হইব। যাই হোক, কাল ফারাজ বাড়ি ফিরলে এমনভাবে কাহিনী সাজাইয়া মিতালির লাশ চিত্রার সামনে আনমো, না মাইয়ার আমাগো উপর সন্দেহ হইব আর না এসবে জড়ানোর সাহস হইব। ওই বাড়ির চারা বড় হওয়ার আগেই উপড়ে ফেলতে হইব, বোঝো নাই? রাজন আবার ফিসফিসিয়ে জবাব দেয়। সোহান কোনো উত্তর দেয় না, কেবল নীরবে নদীর কালো জলে তাকিয়ে থাকে। ভাবনায় বারবার ফিরে আসে একটাই নাম, চিত্রা চিত্রা চিত্রা। কেই নারী, দেখতে কেমন? নিশি বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। এক ঝামেলা থেকে বাঁচতে গিয়ে আরেক ভয়ঙ্কর মোচড়ে এসে পড়েছে। এই তো কিছুক্ষণ আগেই যে অপরিচিত লোকটার সঙ্গে ধাক্কা লেগেছিল, এখন সেই লোকই হয়ে দাঁড়িয়েছে তার স্বামী। নিশির গলা শুকিয়ে আসছে, কথা বলার শক্তি নেই, মনে হচ্ছে এই মুহূর্তে মাটির সঙ্গে মিশে যেতে। রবিনের কথা মনে পড়তেই তার চোখে একরাশ ঘৃণা জমে ওঠে। যাকে ঘিরেছিল নিজের বসবাস, সে চোখে চোখে রেখে করল মনের সর্বনাশ। সদ্য বিবাহিত স্বামী তার ঠিক পাশেই বসে আছে, মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ, তবে নিজেকে সামলে রাখতে আপ্রাণ চেষ্টা করছে সে। নিকলি এসেছিল সে নিজের বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে। কে জানত সহানুভূতি দেখাতে গিয়ে গ্রামবাসীর ভুল বোঝাবুঝির শিকার হয়ে রাতের আধারে নাম না জানা পরিচয়হীন এক মেয়ের সঙ্গে নিকা পড়তে হবে। মেয়েটার তখন যে দশা তা দেখে স্রেফ মানবিক বোধ থেকে পানির বোতল আর বাটার বোন কিনে দিয়েছিল। আর এতেই লেগে গেল তুমুল গুজব। রাতের বেলায় ছেলে মেয়ে একসঙ্গে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ফলে কথার কথা নয়, সত্যিকারের কাজী ডেকে সাক্ষী জোগাড় করে একেবারে বিয়েই পড়িয়ে দেওয়া হলো। বন্ধুর প্রেমিকাকে পালাতে সাহায্য করতে এসে নিজের গলায় পড়ে নিয়েছে দায়ের ফাঁস। সেই মেয়েটি নিশি এখন তার স্ত্রী, অথচ তাদের কেউই এই বিয়েতে মন থেকে রাজি নয়। রুমে থাকা লোকেরা একে একে বেরিয়ে গেছে। বরকনেকে একা রেখে বাইরে পাহারা বসিয়েছে বুড়ো। কত বোঝানোর চেষ্টা করেছিল, এই মেয়েকে সে চেনে না, কেবল সাহায্য করতে চেয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? গ্রামের মাতুব্বররা সাফ জানিয়ে দিল এই ছেলে মেয়েটার সুবিধা নিতে চায়, প্রেম করে লটর পটর করতে এখানে এনেছে। আমরা বেঁচে থাকতে গ্রামে পাপ কিছুতেই হতে পারে না। ফলে সমস্ত আপত্তি চাপা পড়ে গেল একটুখানি সমাজ রক্ষার নামে। নিশি ছেলেটার দিকে তাকায়, তার বিয়ে করা স্বামী, তবে কি এও সুযোগ নেবে? পুরুষ জাতির উপর থেকে তার সব বিশ্বাস উঠে গেছে। একজনকে তো এতদিন প্রাণ খুলে ভালোবেসেও চিনতে পারেনি, আর এই অপরিচিত। ঠিক তখনই ছেলেটি এগিয়ে এসে তার পাশে বসে পড়ে, চোখে মুখে কঠোরতা নিয়ে বলে, ক্ষতি তো দুজনেরই হয়েছে, এখন অন্তত নিজের পরিচয়টা দাও। কেন এভাবে পালাচ্ছিলে? তার গলা শক্ত, চোয়াল শক্ত করে ফিসফিস করে হুঁশিয়ারি দেয়, এমন ন্যাকামো কান্নার চুপচাপ বসে থাকা সহ্য করব না। খুলে বলো সব, নইলে এখানেই ফেলে চলে যাব। জলদি বলো বাড়ি কোথায়? নিশির বুকের মধ্যে কেমন দুলে ওঠে, নোনা জলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। কাঁপা কাঁপা কণ্ঠে থেমে থেমে সে জবাব দেয়, আমার আমার বাড়ি খুলনা। আয়শাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে অভ্র কোনো কথা না বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল।
আয়শার মনে প্রশ্ন জাগে, এত জরুরি আবার কী কাজ হতে পারে ওর? তবে আজ এসব ভাবার সময় নয়। আজ আয়শা ভীষণ খুশি। অবশেষে বহু প্রতীক্ষিত সেই মহামারী ভাইরাসটা এখন তার দখলে। কিন্তু সব কিছু কি এখনই চিত্রা আপার ফারাজ ভাইকে বলা উচিত? না না, এসব একসঙ্গে দুজনকে একত্রে বলতে হবে, অভ্রর সাথে মিলেমিশে। ভাবনায় আয়শার মুখে এক ফোঁটা লাজুক হাসি খেলে যায়। সে লজ্জায় নিজের হাত দিয়ে মুখ আড়াল করে নেয়। তবে মুখের ওপর থেকে হাত সরিয়ে তাকাতেই দেখতে পায় চিত্রা আপা দাঁড়িয়ে আছে দরজার কাছে। তার মুখ মলিন, চোখে মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। আয়শার বুকের মধ্যে হালকা একটা কাঁপুনি বয়ে যায়। সে একটু বিচলিত হয়ে পড়ে। চিত্রা কপালে ভাঁজ ফেলে বললেন, এ কী অবস্থা? জামা কাপড় বদলে আয় আয়শা। হ্যাঁ আপা। আয়শা ঢোক গিলে জবাব দিল। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। আপা বুঝি কিছু টের পায়নি, কিংবা হয়তো সন্দেহ করেনি। তবে সে রাতে আয়শার আর ঘুম আসেনি। চোখ বন্ধ করলেই অভ্রের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। কতক্ষণ যে সে অভ্রর জন্য অপেক্ষা করছে তার মনে করতে পারছে না। কখনো রুমের দরজায় গিয়ে চুপি চুপি উকি দিয়েছে, কখনো অকারণেই কান পেতে রেখেছে, কিন্তু অভ্র আসেনি। হতাশ মন নিয়ে সে নিজের ঘরে ফিরে যায়। সারাদিনের ক্লান্তি আর মনের তৃপ্তি মিলেমিশে তাকে ক্লান্ত করে ফেলে। অবশেষে চোখ জুড়ে ঘুম নামে। মাঝরাতে আবছা ঘুমের মধ্যে আয়শা অনুভব করে নরম একটা হাতের উষ্ণ ছোঁয়া তার গাল ছুঁয়েছে। ঘুমের ঘোরে চমকে উঠে মনে হয়েছিল স্বপ্ন দেখছে কি। চোখ মেলার সাহস করেনি। যদি চোখ খুলতেই মায়াবী স্বপ্নটা ভেঙে যায়। কিন্তু সেই মৃদু ছোঁয়া, চুলে আলতো করে হাত বুলিয়ে দেওয়া সব কিছু এত বাস্তব লেগেছিল। আদৌ কি তা বাস্তব ছিল, নাকি শুধুই তার কল্পনার ফাঁদে আটকে যাওয়া কোনো ভ্রান্ত অনুভূতি? রাত বেশ ভালোই হয়েছে। চিত্রা ব্যস্ত, মনোযোগে ব্যাগ গোছাচ্ছে। সাধারণত ফারাজ নিজের জিনিস নিজেই গুছিয়ে নেয়। নিজে না গুছালে পরে কোনো কিছুই খুঁজে পায় না। তবে চিত্রা যেহেতু আছে, তাই ফারাজের আর কোনো কষ্ট করতে হবে কেন? আলমারি খুলতেই চিত্রার চোখ গিয়ে পড়ে আলমারির ভেতর, নিচের দিকে রাখা ছোট্ট লকারের উপর। বেশি বড় নয়, আবার একে ছোটও বলা চলে না। চিত্রার কৌতূহলী মনে প্রশ্ন জাগে, লকারে কি এমন রাখা আছে? হাতে তুলে নেয় লকারটি। কয়েক মুহূর্ত হাতের তালুতে ওজন মেপে নেয়। আবার কোনো রকম নাড়াচাড়া না করেই সাবধানে লকারটি জায়গায় ফিরিয়ে রাখে। তারপর আলমারির ভাঁজ থেকে কাপড় বের করতে যাবে, ঠিক তখনই একটা শব্দ কানে আসে। ফোনের রিংটোন। চিত্রার শব্দ অনুসরণ করে বিছানার দিকে এগোয়। বিছানার চাদরের ভাঁজে খুঁজে পায় ফারাজের ফোন। স্ক্রিনে আলো জ্বলছে। একটা লাল গোলাপের ইমোজি ভাসছে স্ক্রিন জুড়ে। চিত্রা থমকে দাঁড়ায়। ফুল আর লতা পাতা দিয়ে কেউ নাম্বার সেভ করে? বিশেষ করে রোজ? ফারাজ নিচে গেছে, হয়তো এই মুহূর্তেই ফিরে আসবে। চিত্রা কোনো প্রশ্ন না তুলে আবার ব্যাগ গোছানোর কাজে মনোযোগ দেয়। মনে মনে বাড়ির কথা চিন্তা করে। মামাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল কিশোরগঞ্জ পৌঁছাতেই হবে। যেভাবেই হোক মামাকে দেখতে যেতে হবে। ফারাজ শীতল হাওয়ায় ছাদের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। পরপর 5টা সিগারেট শেষ করে ফেলেছে। আরেকটা সিগারেট বের করে আবার ধরাতে যাবে, ঠিক তখনই তার কাঁধে একটা হাত আশ্রয়ের মতো এসে পড়ে। ফারাজ না তাকিয়ে বুঝে নেয় কে এসেছে। অভ্র। এই ছেলেটার উপস্থিতি সে অনুভব করতে পারে। চোখ বন্ধ করেও অন্ধকারের গভীরতাতেও চিনে ফেলতে পারে। ভাই, আর সিগারেট খাবেন না? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার মানে কি ভাই? যান, রাত হয়েছে, রুমে যান। ভাবিকে একা রেখে এখানে কি করছেন? অভ্র শান্ত স্বরে বলে। ফারাজ নিস্তেজ ভারী স্বরে বলল, চিত্রা ঘুমাচ্ছে। তাই বলে আপনি এখানে থাকবেন? কি করব বল? এক গল্প শেষ করার আগেই নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ভালোবাসা আমাকে ভালো থাকতে দিচ্ছে না রে অভ্র। তোর ভাবির সামনে আমি কোন মুখে দাঁড়াবো? তাকে দেখলেই সেই রাত, সেই অতীতের বিভীষিকা মনে পড়ে। একদিকে মায়া, আরেক দিকে তীব্র ঘৃণার সমীকরণ আমাকে পিষে মারছে।
খুব মরতে ইচ্ছে করছে রে অভ্র, খুব। ভাবি যদি কিছু না জানে তাহলেই তো হলো। অভ্র আসতে বলে, জানবে জানবে, আজ না হয় কাল জানবি। না রে অভ্র, এভাবে বাঁচা যায় না। আমি আর ওকে ছাড়া থাকতে পারবো না। অন্তত মরার আগে চিত্রার কাজল চোখে আমার নামের ঘৃণা দেখতে চাই না। তার চেয়ে বরং আমি সব কিছু জানিয়ে দেব। ভাবি যদি তখন আপনাকে ছেড়ে চলে যায়। অভ্রের কণ্ঠে শঙ্কা। ফারাজের ভেতরটা চৌচির হয়ে আসে, চোখ কেমন ছলছল করে ওঠে। সে কি কাঁদছে? পুরুষ মানুষ কি কাঁদে? তার মতো কেউ কি কাঁদতে পারে? ভাবলেই বুকটা মোচড়ায়। শেষবার সেই রাতেই কেঁদেছিল। এলাহির চোখে সেদিন জল ছিল। তারপর আর কখনোই কাঁদা হয়নি, শুধু দহনের আগুনে পোড়া হয়েছে প্রতিটা মুহূর্তে। প্রথম দিনই যদি সব শেষ করে দিতাম, আজ এত জঘন্য অনুভূতি নিয়ে বাঁচতে হতো না। ফারাজ ফিসফিস করে, চিত্রাঙ্গনা ফুল ছিল, নিষ্পাপ একটা ফুল ছিল মাত্র। আর আমি সেই ফুলকে জাহান্নামের আগুনে ছুঁড়ে দিয়েছি। এই পাপের ক্ষমা হয় না। আগুন সুন্দরী হয়তো আমাকে ঘৃণা করবে, সব কিছু জানার পর তার ভালোবাসা বিষাদে রূপ নেবে। কথাগুলো বলতে বলতে ফারাজ হঠাৎ ছিন্ন ভিন্ন হয়ে যায়। চেঁচিয়ে বেপরোয়া হয়ে বারবার একই কথা আওড়াতে থাকে। অভ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কখনো তার ফারাজ ভাইকে এতটা ভেঙে পড়তে দেখেনি। আজ ইচ্ছে ছিল ফারাজকে নিজের আর আয়শার বিয়ের কথা বলবে, কিন্তু এখন এই মুহূর্তে সব কিছুই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আছে। হঠাৎ ফারাজ ছন্নছাড়া ভঙ্গিতে বলে ওঠে, সেই রাতে ২৭টির বদলে ২৮টি দেহ যদি আগুনে ঝলসে যেত, তাহলে আজ আমাকে এভাবে অন্তর্দাহে পুড়তে হতো না। সকাল সকাল ফারাজের হাত ধরে এলাহি বাড়িতে প্রবেশ করে চিত্রা। চিত্রা ক্লান্ত জার্নি করে ঢাকা থেকে ফিরেছে। নদী, ফারিয়া ও বাকিরা চিত্রাকে দেখে ছুটে আসে, কেবল নীরু ছাড়া। সে তো রুম থেকেই বের হয়নি। আজই পিয়াস ভাই আসবেন। তারপর আর কি? নতুন পথ চলা শুরু। যারা নীরুকে ভালো থাকতে দেয়নি, যারা তার ভেতরটাকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে, তাদের সঙ্গে এই দুনিয়ার হিসেবের খাতা আজ বন্ধ হয়ে যাবে। তবে হাসরের ময়দানে আবার দেখা হবে। সেদিন খোলা হবে আসল হিসেবের খাতা। সেই দিনের প্রতীক্ষায় নীরু। এই জীবনটা সে কাটিয়ে দেবে না, পাওয়ার আক্ষেপে নিজের অস্তিত্বকে মৃত করে রেখে। মোহনা ফারাজের হাতের দিকে তাকায়। কি সুন্দর করে নিজের বাম পাঁজর থেকে সৃষ্ট নারীর হাতটা আগলে রেখেছে সে। মোহনা একটা নিঃশ্বাস ফেলে। এসব দেখলে হয়তো নীরু এমনই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলত। তাদের উভয়ের হৃদয় চোখ বন্ধ করে বলতো, পরের জন্মে চিত্রাঙ্গনা হয়ে জন্মাবো। তখন তো ফারাজ এলাহি আপনাকে আমার প্রেমে পড়তেই হবে। নদী আর ফারিয়া চিত্রার সঙ্গে তার রুম পর্যন্ত যায়। কত কথা জমা হয়ে আছে। ২-৩ দিনের জমা সব কথা আজই বলে ফেলবে। ফারাজ এসেই ছোট্ট নুরিকে কোলে তুলে কিছুক্ষণ হইচই করেছে। বাচ্চা মেয়েটাকেও চোখে হারায়। আর নুরিও ফারাজকে দেখলেই খুশিতে দিশেহারা হয়ে পড়ে। চিত্রা সবার সঙ্গে দেখা করে। তার চোখ এদিক ওদিক ঘুরে কারো খোঁজ করে। মিতালি কোথায়? সে কি এখনো ফিরে আসেনি? রাতে ফারাজের দেওয়া ফোন থেকে আয়শার কাছ থেকে নম্বর নিয়ে সবার আগে মিতালিকেই ফোন করেছিল চিত্রা। সিম বন্ধ। মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার সত্যি একটু চিন্তায় পড়ে যায় চিত্রা। পিয়াস মির্জার আসার খবরে গোটা এলাহি বাড়িতে উৎসবের আমেজ। সবাই আনন্দে ব্যস্ত, কেবল নীরু ছাড়া। তার বুকের ভেতরটা কেঁপে ওঠে ফারাজের স্মৃতিতে। রুমানা সারাদিন নীরুর পাশে থাকছেন, একা রাখতে ভয় পান। যদি ফারাজের শোকে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে নীরু। কিন্তু এমনভাবে হেরে গেলে তো হবে না। সুখী হয়ে হাসি মুখে বেঁচে থেকেই জিতে দেখাতে হবে তাদের, যারা সব কিছু কেড়ে নিয়েছে। এই মোহনা, দরজার দিকে খেয়াল রাখবা। পিয়াস যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। রুমানার কণ্ঠে চাপা উত্তেজনা। মোহনা তখন রান্নাঘরে, হাতে ভেজা মশলার গন্ধ। ডাক শুনে দ্রুত বেরিয়ে আসে। আজও তার গায়ে হালকা রঙের পাতলা শাড়ি, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মোহনাকে উপেক্ষা করা যায় না।
এই নারী নিঃসন্দেহে অসাধারণ সুন্দর। মোহনা দরজার দিকে পা বাড়াতেই বেজে ওঠে কলিং বেল। বাড়ির কাজের লোক দরজা খুলতেই মোহনার চোখে মুখে আনন্দের ঝলক খেলে যায়। পিয়াস এসেছে। কিন্তু সেই উচ্ছ্বাস মাত্র এক মুহূর্তেই মুছে যায় মুখ থেকে। মুখটা কঠিন হয়ে ওঠে যখন পিয়াসের ঠিক পেছন থেকে বেরিয়ে আসে একটা অচেনা মেয়ে। এই মেয়েকে, তাকে তো আগে কখনো দেখিনি। কে অচেনা আগন্তুক? তার পরিচয় বা কী? সারাটা দিন চিত্রার শরীর ভালো কাটেনি। অজানা ক্লান্তি জড়িয়েছিল তার দেহ মনে। ফারাজও বাসায় নেই। কি যেন হয়েছে লোকটার। চিত্রা খেয়াল করছে বাড়িতে ফেরার পর থেকেই ও কেমন যেন দূরে দূরে থাকছে। হয়তো কাজের চাপে, হয়তো মন অন্য কোথাও। তবুও বুকের ভেতর কেমন একটা অস্বস্তি বাসা বাঁধে। নদী খাবার এনে রেখে গেছে, কিন্তু চিত্রার মুখে রুচি নেই। আসার পর থেকেই বারবার বমি হচ্ছে। খাবারের কথা ভাবলেই বমি বমি ভাব চেপে ধরে। মাথাটা ধরে আছে ব্যথায় চৌচির। নদী খাবারটা রেখে গিয়েছিল, ভেবেছিল পরে হয়তো খাবে চিত্রা। তবুও ওর মনে দুশ্চিন্তা কাজ করে। একটা ছোট মেয়ে সব কিছু ছেড়ে স্বামীর ঘরে এসেছে। মামার বাড়িতে যে খুব সুখে ছিল তেমন কিছু না। এলাহি বাড়ির অবস্থা ভালো। চিত্রার ভাগ্য সহায় হয়েছে, ফারাজকে পেয়েছে। আর ফারাজ তো এক প্রকার বউ পাগল। সব দুঃখ কষ্ট পেরিয়ে যদি চিত্রা ফারাজকে আগলে রাখতে পারে, যদি ফারাজকে ধরে রাখতে পারে, তবে আজীবন সুখে থাকবে, তার নিশ্চিন্ত করে বলা যায়। আবার নাও তো হতে পারে। চিত্রার ভালো থাকা মন্দ থাকা ফারাজের হাতের মুঠোয় বন্দি। বিকেলের দিকে নদী আবার এসে বসে পাশে। মাঝে রুমানা এসে চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে গেছে। আয়শা ঠান্ডা জল ঢেলে দিয়েছে কপালে, গা হাত পা মুছে দিয়েছে যত্ন করে। সবশেষে সবাই চলে যাওয়ার পর নদী নিজ হাতে চিত্রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে তবেই ফেরে। আয়শা চিত্রার পাশ থেকে নড়েনি, নিঃশব্দে বসে থেকেছে। না খেয়ে পাশে বসে পাহারা দিয়েছে। ফেরার সময় গাড়িতে অভ্রর পাশে বসতে তার ভীষণ রকম লজ্জা করেছিল। বজ্র ছিল সামনের সিটে। অভ্র তাই আয়শার পাশেই বসেছে। প্রেমিক হয়ে কি আর নিজের প্রেমিকার পাশে অন্য পুরুষকে বসতে দেওয়া যায়? গাড়ির ঝাঁকুনিতে কখন বা তাদের আঙুল আঙুল স্পর্শ করে গায়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। লজ্জায় হয়তো ভেতর ভেতর অভ্রটারও হৃদয়ের বেগ নিয়ন্ত্রণহারা হয়ে গিয়েছিল। আয়শার হয়তো মুখটা রক্তিম হয়ে উঠেছে। তবে আশ্চর্য লাগে, যে অভ্রকে নিয়ে এতকাল অবিরাম ঝগড়া করত, আজ তার চোখে চোখ রাখতেও সংকোচ বোধ করছে আয়শা। বুকের গভীরে এখন কেবলই সৃষ্টি হচ্ছে নাম না জানা অচেনা কাঁপুনি। এই ভালোবাসারা এমন হয় কেন? বাড়ির ভেতর তুমুল হাঙ্গামা বেঁধে গেছে। সন্ধ্যা নামার আগেই এলাহি পরিবারের সকল পুরুষরা জড়ো হয়েছে বৈঠকখানায়। নারীরাও চুপচাপ দাঁড়িয়ে আছে। পরিবেশে থমথম উত্তেজনা। রুমানা ভাবতেও পারেনি পিয়াস এভাবে হুট করে আরেকজন মেয়েকে সঙ্গে করে এই বাড়িতে নিয়ে আসবে। সবার সামনে নির্লজ্জ নির্ভয়ে। নীরু এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন সে নিজের অস্তিত্বটাকে লুকিয়ে রাখতে চাইছে। তার কপালে খোদা কী লিখে রেখেছেন সে নিজেও জানে না। একটা মানুষের কপাল এত খারাপ কি করে হতে পারে? পিয়াসের পাশে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার দিকে রুমানা রাগে ক্ষোভে পুড়ে যাওয়া চোখে তাকিয়ে আছে। চাহনিতে স্পষ্ট অবজ্ঞা। রুমানা ঠান্ডা গলায় বলে ওঠেন, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি আতঙ্কে কাঁপতে থাকা চোখে তাকায়। অস্পষ্ট কণ্ঠ ভেঙে ভেঙে জবাব দেয়, নিদ্রিতা নিশি। ঠিক তখনই পিয়াস গর্জে ওঠে, কণ্ঠে রোষ। আমার স্ত্রীকে এভাবে জেরা করার অধিকার কারো নেই। কথা বলার থাকলে আমার সঙ্গে বলুন। এমন জায়গায় আমি এক মুহূর্তও থাকব না যেখানে আমার বৈধ স্ত্রীর সম্মান নেই। সেই জায়গায় পিয়াস মির্জা নিঃশ্বাস নিতেও ঘৃণাবোধ করে। বাড়ির বাতাস হঠাৎই জমে উঠেছে বিস্ময়ে। এমন কথা, এমন দৃঢ়তা ছোটবেলা থেকেই পিয়াসের স্বভাবে ছিল। কিন্তু তাই বলে একটা অচেনা মেয়ের পক্ষ নিয়ে মামির মুখের উপর এভাবে কথা বলা? সবাই স্তব্ধ। পিয়াসের পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমেই তো তার বিয়ে নীরুর সঙ্গে ঠিক হয়েছিল। তখন তো সে একবারও বলেনি যে সে অন্য কারো প্রেমে পড়েছে।
প্রেমিকাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। যদি এসব আগে জানতো রুমানা, তাহলে কি কখনো পিয়াসের সঙ্গে নীরুর বিয়েতে সম্মতি দিত? ঘরে উপস্থিত রাজন ও রোশান, তাদের মুখেও চাপা দ্বিধা। কারণ তারাও যে এই বিয়েতে সম্পূর্ণ সন্তুষ্ট ছিল তা নয়। তবে আজকের এই কাহিনী রাজনের ভাবনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। মনে মনে সে ঠিক করে ফেলেছে এই সুযোগে নীরুর বিয়েটা সে সোহান পালোয়ানের সঙ্গে ঠিক করবে। এতে শুধু একজোড়া হাত মিলবে না, মজবুত হবে ব্যবসায়িক সম্পর্ক। তাই দ্বিধাহীনভাবে সে পিয়াসের পক্ষ নিয়েই কথা বলে উঠল। সুযোগকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। ঘরের এক কোণে নীরবে দাঁড়িয়ে আছে জোহান। সবার আড়াল থেকে তার দৃষ্টি অন্যদিকে, চিত্রার দিকে। তার চাহনি বিদ্ধ, অন্ধকারে ভেজা। লুকিয়ে লুকিয়ে সে আঁটছে পরিকল্পনা। চিত্রাকে কলঙ্কিত করতে হবে, অপমানিত করতে হবে। এটাই একমাত্র পথ তাকে পাওয়ার। কারণ যতটা ফারাজ তার পবিত্র স্ত্রীকে ভালোবাসে, অপবিত্র হলে ততটাই ঘৃণা করবে। জোহান দূর থেকে চিত্রার শরীরকে কুনজর বুলিয়ে চলেছে। কোন কোন জায়গা থেকে মাংস উঠিয়ে নেবে সেই ভেবে খুশি হচ্ছে। কল্পনায় অন্ধ তার কামনার আচর। তবে সেই কুচাহুনির পথ রুদ্ধ হয়। হঠাৎই চিত্রার সামনে এসে দাঁড়ায় ফারাজ এলাহি। তার দীর্ঘ ছায়া চিত্রাকে আড়াল করে দেয়। বিরক্তিতে জোহানের কপাল কুঁচকে ওঠে। মনে মনে খিস্তায় ভরে ওঠে তার ভাবনা। সিনারি ঠিকমতো দেখতে না দিয়ে পর্দা টানলি ভাই। পিয়াসের বাড়িতে খবর পৌঁছাতেই বিস্ফোরণ ঘটে। ছেলের আকস্মিক বিয়ের খবরে আকাশ ভেঙে পড়ে তার বাবা মায়ের মাথায়। পিয়াসের বাবা তখন সিঙ্গাপুরে একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত। সঙ্গে গিয়েছেন তার মাও। পরিকল্পনা ছিল সপ্তাহখানেকের মধ্যেই কাজ ছেড়ে দেশে ফিরবেন। কিন্তু এই অপ্রত্যাশিত খবরে তারা ভেঙে পড়েন। মনের ঝড় যতই তীব্র হোক, দায়িত্বের গাঁথুনি ভেঙে ফেরা সম্ভব নয়। কাজ শেষ না করে পিয়াসের বাবা ফিরতে পারবেন না। মাও একা আসতে সাহস পাচ্ছেন না। তবুও দীর্ঘ আলোচনার পর অবশেষে সবাই পিয়াসের এই সিদ্ধান্ত মেনে নেয়। যেহেতু তারা এসেই পড়েছে, তাই সিদ্ধান্ত হয় নিশি ও পিয়াস অন্তত সপ্তাহখানেক এই বাড়িতেই থাকবে। পরিবেশ স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অন্য কোথাও যাওয়াটা যুক্তিসঙ্গত নয়। তবে রুমানার রাগ এখনও দগদগে। বিশ্বাসভঙ্গের জ্বালা কি এত সহজে মুছে যায়? পিয়াস শুধু তার স্বপ্নটাই নয়, ভেঙে দিয়েছে নীরুর মতো নিষ্পাপ মেয়ের মনটাও। রুমানা ভাবছে কি বলবে নীরুকে সে, কি করে তাকে সান্ত্বনা দেবে। আলোচনা শেষ হলে সবাই ধীরে ধীরে যার যার ঘরে ফিরে যায়। পিয়াসের জন্য আগে একটা ঘর বরাদ্দ ছিল। সে সবার চোখের সামনেই নিশির হাত ধরে উপরে উঠে যায়। দৃশ্যটা রুমানার চোখে মৌন বিদ্রোহ। তবে ফারাজ পুরোপুরিভাবে পিয়াসের সঙ্গেই ছিল। যদিও পিয়াসের চাহনি দেখে মনে হচ্ছে সে ফারাজকে কিছু একটা বলতে চায়। নিশি স্তব্ধ। এই পিয়াস মির্জাকে সে ঠিক চিনে উঠতে পারছে না। তাকে যত দেখছে ততই অবাক হচ্ছে। একটা অচেনা মেয়ের জন্য তার এমন একতরফা যুদ্ধ, পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে জবাব দেওয়া। ইস, তার জন্যই কারো বিয়ে ভেঙে গেল। নীরুর মুখটা মনে পড়তে নিশির গলা বুজে আসে, যেন নিজের অজান্তেই কারো জীবনে অন্ধকার ঢেলে দিয়েছে। সে কি ভুল করেছে, অন্যায় করে ফেলেছে? চিত্রা চেয়ার টেনে নিয়ে উঠে দাঁড়িয়েছে। স্বামীর দিকে হেলে ফারাজের গলায় বাঁধা টাইটা খুলে দিচ্ছে। এমন সময় ফারাজ হেসে জিজ্ঞেস করে, ভাবির কাছ থেকে শুনলাম তোমার নাকি বমি বমি ভাব। চিত্রা চোখ না তুলেই জবাব দেয়, ছিল, এখন নেই। তেঁতুল খেয়ে একদম চাঙা হয়ে গেছি। ফারাজ চোখ বড় বড় করে বলে, কি বলো? ধন্যবাদ বউ, ধন্যবাদ। আমি জানি তুমি এখন ঠিক কি বলবে। বাবা হতে চলেছ ফারাজ, তাই না? কিছু বলার আগে আমি বুঝে গেছি। আহা, এতটুকু ভালোবাসা যে স্বামী থেকে সরাসরি বাবা পদে প্রমোশন করানোর জন্য। বাবা হব জানতাম, কিন্তু এত জলদি হবে এটা কল্পনাতেও ছিল না। চিত্রা এবার বিরক্ত মুখে বলল, এই যে বড়লোকের সাওয়াল, মাথায় কি কৃমি হয়েছে নাকি? নাকি রাস্তা থেকে ভেজাল পানি খেয়ে এসেছেন? ফারাজ গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিয়ে বলে,
ছ্যা বউ, তুমি আমাকে কি বলছো এসব? আমি পিওর হেলদি, সুস্থ সবল পুরুষ মানুষ। এখন তো আমার অনেক কাজ। বাচ্চার নাম ঠিক করতে হবে, তারপর আবার ডাইপার স্টক করতে মার্কেটে যেতে হবে। চিত্রা গম্ভীর মুখে জবাব দেয়, এই জন্যই তো আপনাকে আমি দাঁড়া জ্বালাচ্ছি বলি। আমার জার্নির কারণে একটু বমি ভাব হয়েছিল, তার চেয়ে বেশি কিছু না। আপনার দেখছি মরার আগে উপরে যাওয়ার শখ। ছ্যা, ছোট লোক স্বামী কোথাকার। ফারাজ কপালে হাত দিয়ে কষ্টে বলে, ইমোশনাল ড্যামেজ করলি রে আবুলের নাতনি। চিত্রা দাঁত কিটমিট করে বলে, আপনার ড্যামেজের মাকিসাকি নাকি? সারাদিন অভ্র আয়শার সঙ্গে দেখা করতে পারেনি, কথা তো নয়। অনেক কষ্টে এক প্রকার অনুনয় করে আয়শাকে রাতে বাগানে আসতে বলেছে। আয়শা চুপি চুপি চোরের মতো এসে দাঁড়ায় বাগানের মাঝখানে। হঠাৎই চোখ পড়ে দোলনাটা আপনা আপনি দুলছে। এমা, কেউ থাকলে একটা কথা, কিন্তু যদি ভূত হয়? মনি ভাবতে না ভাবতেই আয়শা দোয়া পড়তে পড়তে এগোয় দোলনার দিকে। ঠিক তখনই পেছন থেকে একটা শক্তপোক্ত হাত তাকে টেনে নেয়, বুকের মধ্যে চেপে ধরে, ঠোঁটের উপর রাখে হাত। ভয় পেয়ে হাত পা ছোড়াছুড়ি করতে করতে প্রায় চিৎকার করতে যাচ্ছিল আয়শা। তখনই সেই চেনা কণ্ঠটা বলে ওঠে, আরে ঘরণী, কেঁচোর মতো কাকড়া ঝাঁকড়া করছো কেন? আর একটু হলেই তো আমার ভবিষ্যৎ ফিউজ করে দিতে। অভ্রর মুখ চিনে একটু শান্ত হয় আয়শা। মুখটা ছেড়ে দিতেই সে বলে ওঠে, আরে কি যে বলো, তোমার ভবিষ্যৎ মানেই তো আমার সম্বল। ফিউজের কথা বললে পাপ লাগবে। পাপের চিপায় পড়ে আমি না আবার অক্কা পেয়ে যাই। অভ্র হেসে বলল, বসো। কই? আমার মাথায়। কি? ইস, আমার লজ্জা করে। আরে বেডি, দোলনায় বসো। কেন? তোকে দোলনা থেকে ধাক্কা দিয়ে উগান্ডায় পাঠাবো। বস জলদি। অভ্রর হঠাৎ ধমকে বড় বড় চোখ করে তাকায় আয়শা। সদ্য হওয়া প্রেমিকের এত রাগ। শেষমেশ আয়শা দোলনায় বসে। অভ্র তাকে হালকা করে দুলাতে থাকে। ও ঘরণী, আমার নাম। আয়শাকে থামিয়ে অভ্র বলে, না, আজ থেকে তুমি শুধুই আমার ঘরণী। আয়শা মুচকি হাসে। তাহলে তোমার ঘরণী তোমার জন্য একটা কবিতা লিখেছে, শুনবে? শোনাও। ইতল বিতল ব্যাঙের ছাতা, ছাতার উপরে আমার মাথা, মাথা গেল ভাইসা, আমি গেছি কুদ্দুসের বাপের ফাঁদে ফাইসা। কবিতা শুনে অভ্রর মাথা ঘুরে যায়। কিছু বলার আগেই হাওয়ায় ভেসে আসে অদ্ভুত একটা গলা, কালুর বাপ, আই মিসিং ইউ, লগে অলসো ফাঁসিং ইউ লাভিং এ। নিশুতি রাত, হাওয়ার গতি বেড়েই চলেছে। নিস্তব্ধ আকাশের নিচে ছায়া ঘেরা আধারে লুকিয়ে থাকার সৌন্দর্যে মেতে উঠেছে মেঘে মেঘে আলো আধারির খেলা। ঘূর্ণিপাক খাচ্ছে হাওয়া। তালুকদার বাড়ির পোড়া দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে এক সুশোভিত পুরুষ। অন্ধকারের মধ্যেও তার সাদা শার্ট পতপত করে উঠছে, ঠিক তার চুলের মতোই। কিন্তু উড়ন্ত চুল কিংবা জামা নয়, ভয়ঙ্কর হলো তার চোখ। সেই চাহনি আধারকেও কাঁপিয়ে দিতে পারে। সে চুপচাপ তাকিয়ে আছে পোড়া তালুকদার বাড়ির দিকে। কি ভাবছে তা কেউ জানে না, কিন্তু সে জানে সেই রাতে যদি ২৭টি দেহের সঙ্গে আরও একটা ছোট্ট নিষ্পাপ দেহ নিস্তেজ হয়ে যেত, তাহলে আজকের এই বিষাক্ত প্রেম ও ক্রোধের সন্ধিক্ষণে তার আত্মা এমন দ্বিধাগ্রস্ত হয়ে থাকতো না। সে মনে মনে বলে ওঠে, আমিও তোমায় ততটাই ভালোবাসি যতটা তীব্র ছলনায় ডুবে আছে তোমার প্রেমিক। তবু এই পৃথিবী আমাকেই খলনায়ক ভাববে। তোমার ভালোবাসা কি এতই নগণ্য ছিল যে আমার ভাগ্যে জুটল না? জুটলে হয়তো আমিই হতাম তোমার অর্ধাঙ্গ। ঠিক তখনই অন্ধকার চিরে হারিকেন হাতে চলে আসে মোফাজ্জল। মুরগির খোপগুলো ঠিক আছে কিনা দেখতে বেরিয়েছিল, কিন্তু কি ভেবে বাড়ির সামনে এসে দাঁড়ায়, চোখ পড়ে যায় সেই রহস্যময় পুরুষের উপর। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে, বাবা, ক্যাডা তুমি? লোকটা সামান্য চুপ থেকে ধীরস্বরে উত্তর দেয়, কায়সার, বজ্র কায়সার। মোফাজ্জলের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, চোখ বিস্ফোরিত, কণ্ঠ শুকিয়ে আসে। কায়সার?
জমেলার গলা শোনা মাত্রই অভ্র হকচকিয়ে যায়। দোলনায় বসে থাকা আয়শাকে তড়িঘড়ি করে টেনে তোলে, হাত ধরে দৌড় দেয়। পালিয়ে কোথায় যাবে কিছু বুঝতে না পেরে একটা ঝোপের ভেতরে গিয়ে লুকায়। আয়শা গলা নামিয়ে মুখ বাঁকিয়ে বলে, এইখানে এত মশা কেন রে কুদ্দুসের আব্বা? তুমি আমাকে মশার কামড় খাওয়াতে ঝোপে এনেছো? আরে হবু বউ, একটু সহ্য করে নাও। আয়শা গা চুলকে বলে, সহ্য করো মানে? মশাগুলো তো আমার রক্তে টাইপ লাগিয়ে আঙুলের জুস ভেবে চুষে খাচ্ছে। অভ্র দম ধরে হাসি চেপে বলে, আহা, প্রেমে একটু মশার কামড় সহ্য করাও এক প্রকার রোমান্স। রোমান্স গিলে পানি খাও। আরে ঘরণী, চুপ করো খোদার ওসিলায়। তোমার ওই তারছিঁড়া দাদি যদি একবার আমায় খুঁজে পায় তাহলে বেডির ইংরেজি শুরু হয়ে যাবে। ওই ইংলিশ বুড়ির ইংলিশ শুনলে মনে হয় এখনও তোমায় বিষ খাইয়ে আমি মরে যাই। আমাদের বিয়ে হবে কবে? ভাইকে আগে মুড়ে আসতে দাও। দেখছো না তার চাঁদের মতো মুখের উজ্জ্বলতা কেমন যেন ফিউজ হয়ে গিয়েছে। কি হলো তার? কিন্তু কেউ যদি আমাদের বিয়েতে রাজি না হয়, বাধা দেয়? অভ্র ভাবলেশীনভাবে গান ধরে, আরে ধুর, তুমি রাজি আমি রাজি, ক্যা কারেগা কাজী। বিয়ের মতো দুজন মিলে ভাজবো ডিম ভাজি। হঠাৎ করে ঝোপের পেছন থেকে জমেলা বুড়ি অভ্রর শার্ট ধরে টেনে বলে, ওরে আমার হাজি, ইও একটা পাজি। রাতের খাবার শেষ হতেই চিত্রা আবদার করে বাগানে যাওয়ার। খাওয়া দাওয়ার পর থেকে সে আয়শাকে খুঁজে পাচ্ছে না। মেয়েটা যে কোথায় গেল কিছুই বুঝতে পারছে না। ফারাজ চিত্রার হাত ধরে বাইরে আসে। ধীরে ধীরে বাগানের পথে হাঁটে তারা। চিত্রা ফারাজের হাত শক্ত করে ধরে জিজ্ঞেস করে, দোলনায় বসবেন? ফারাজ মুচকি হেসে বলে, তুমি বসলে না হয় বসবো। দুজনে গিয়ে বিশাল দোলনায় বসে। ৩-৪ জন অনায়াসে বসতে পারবে এমন দোলনাটা। ফারাজ বসতেই চিত্রা মাথা রাখিও রুরুতে। আকাশে আজ মেঘ নেই, নেই বৃষ্টির কোনো গন্ধ। হালকা গরম। গুটিসুটি মেরে শুয়ে পড়ে চিত্রা। ফারাজের কোলে মাথা রেখে তারার দিকে চেয়ে গুনতে শুরু করে, কিন্তু শেষ হয় না গোনা। হঠাৎ শরীর মন ভার হয়ে ওঠে চিত্রার। আকাশের ওই দুটি উজ্জ্বল তারা হয়তো আজও ভারাক্রান্ত। কেন বাবা মা তাকেও সঙ্গে নিয়ে গেল না? তাহলে তো সেও হতো রাতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র, যে অভিমানহীন, আলো ঝলমলে। তার নিজের মনেই প্রশ্ন জাগে, তারার ভিড়ে হারিয়ে যায় যারা, তারাও কি হয় সর্বহারা? ফারাজ চিত্রার কপালে চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে দেয়। চিত্রা চুপচাপ তাকিয়ে থাকে আকাশের দিকে। একসময়ই আকাশই তাকে বারবার মনে করিয়ে দিত সে নিঃস্ব, যেমন নিঃস্বই রাতের চাঁদ। আচ্ছা, নিঃসঙ্গ চাঁদও কি তার মতোই একা? পৃথিবীর নিঃসঙ্গ মানুষের দিকে তাকিয়ে কি চাঁদেরও কখনো কখনো দুঃখ হয়? বাতাসে ভেসে বেড়ানো হাহাকারের মতো কি সেও কখনো নিঃশ্বাস ফেলে? সেই রাতে তালুকদার বাড়িতে কি হয়েছিল চিত্রাঙ্গনা? ফারাজ গম্ভীর গলায় প্রশ্ন করে। চিত্রার দৃষ্টি তখনও আকাশে নিবদ্ধ। সে মৃদুস্বরে বলল, জানেন, তখন আমার বয়স কতই বা হবে, মাত্র ৮ বছর। সেই রাতে আমাদের তালুকদার বাড়িতে আমার ছোট ফুপুর বিয়ের আয়োজন চলছিল। খুব ঘরোয়া পরিবেশ। পরিবারের আপনজনরাই শুধু উপস্থিত ছিল, আশেপাশের কিছু প্রতিবেশীও এসেছিলেন। কিন্তু রাতের খাবার খেয়ে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। শামসুল মামা আমাকে ভীষণ স্নেহ করতেন। তার নিজের কোনো মেয়ে ছিল না বলেই আমাকে মেয়ের মতো ভালোবাসতেন। সেদিন তিনি মা বাবার কাছে অনুরোধ করেন যেন এক রাতের জন্য আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারেন। শামসুলি কি মার্জিয়া মাদার ইনলর পাতিদেব? ফারাজ জিজ্ঞেস করল। জি। তারপর মা বাবা তোমাকে নিয়ে যেতে দিলেন, তাই তো? আপনি কি করে জানলেন? চিত্রা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। আন্দাজ করেছি। ও, তারপর? সেই রাতে মা বাবা আমাকে মামার হাতে তুলে দেন। মা জানতেন আমি অন্ধকারে ঘুমাতে পারি না, তবুও মামার অনুরোধ ফেলতে পারেননি। আমি যেতে চাইনি। রাতে মাকে জড়িয়ে না ঘুমালে আমার ঘুম হতো না। সেদিন প্রথম এবং শেষবারের মতো যাওয়ার আগে মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বারবার বলেছিলাম, মা, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। মা শুনল না।
বলল কাল সকালে মামা তোমাকে নিয়ে আসবে, তুমি এলে তোমাকে নতুন পুতুল কিনে দেব, চকলেট দেব। বাবা বলল ঘুরতে নিয়ে যাবে। চিত্রা গভীর শ্বাস নিয়ে থামল, তারপর ধীরে ধীরে বলল, কিন্তু বিশ্বাস করুন, আমাদের দেখা হয়েছিল ঠিকই, তবে আমি আমার মাকে চিনতে পারিনি, বাবাকেও না। তাদের চেহারাগুলো এক রাতেই ছাই হয়ে গিয়েছিল। 8 বছরের আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি সাজানো গোছানো বাড়িটা কেমন করে এক রাতে পুড়ে ছারখার হয়ে গেল। আনন্দের বাড়ি কেন হঠাৎ শোকস্তব্ধ হয়ে গেল, কিছুই বোঝার বয়স হয়নি আমার। শুধু এইটুকু জানি সেদিন আমি সব হারিয়ে ফেলেছিলাম। আজও সেই শূন্যতা আমাকে ঘুমাতে দেয় না। চিত্রার চোখে জল চলে আসে। ফারাজ তখনও গভীর মনোযোগে শুনছে। তার মুখ গম্ভীর কিন্তু দৃষ্টি চঞ্চল। সে আবার জিজ্ঞেস করে, 27 জন কে কে ছিল মনে আছে? আমার দাদা দাদি, তাদের 7 ছেলে এবং ছেলেদের বউরা, আর বাকি 11 জন। তালুকদার বাড়ির সর্বকনিষ্ঠ সন্তান ছিলাম আমি, বাবা মায়ের একমাত্র সন্তান। বাকিদের মধ্যে ছিল 6 চাচার 6 ছেলে, বড় চাচার 2 ছেলে, তার মধ্যে একজনের স্ত্রীও ছিল। আর আর ছিল ছোট ফুপু ও বড় ফুপু, বড় ফুপুর ছেলেও ছিল। এবার হিসাব মেলান, 27 জন হয়। হয় তবে সংখ্যা অনুযায়ী 28 জন হওয়ার কথা ছিল। সেই রাতে সংখ্যার অঙ্কে গরমিল না হলে তুমিও ঝলসে যেতে আগুন সুন্দরী। চিত্রা নীরবে তাকিয়ে রইল। ধীরে বলল, আপনি কি যে বলেন? আগুন কখনো আগুনকে পোড়াতে পারে, বরং আগুনে আগুনের ছোঁয়া লাগলে তা আরও তীব্র হয়। তবে হ্যাঁ, সেদিন মা যদি জোর করে না আমাকে পাঠাতেন, তাহলে আজ হয়তো কবরের সংখ্যা আরেকটা বেড়ে যেত। ফারাজ চিত্রাকে আস্তে করে তুলে বসায়, তারপর বুকের মাঝে আগলে ধরে বলে, কথা দিলাম তোমার চোখে আর জল আসতে দেব না। আর সেই জলের কারণ যদি আমি হই, তবে তার আগেই যেন আমার মরণ হয়। চিত্রার গলা আটকে আসে, কেঁপে ওঠা কণ্ঠে বলে, দয়া করে এসব বলবেন না, আমার আর কেউ নেই আপনি ছাড়া। ফারাজ তাকে আরও শক্ত করে বুকের মাঝে চেপে ধরে, যেন সত্যের পাহারা এসে তাকে কেড়ে নিয়ে যাবে। তার ভেতরটা কেমন করে ওঠে। চোখ বুজে বলে, মৃত্যুটা যেন তোমার আগেই হয়, কারণ তোমার খাটিয়ার ওজন বহন করার মতো সক্ষমতা তোমার স্বামীর নেই যে বিবিজান। চিত্রা নিজেকে সামলায়। একটা ইমারত ধসে পড়ার জন্য সামান্য খুঁটি যথেষ্ট। সে চোখের জল মুছে প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করে, পিয়াস ভাইকে দেখেছেন? তিনি কিভাবে নিজের স্ত্রীর হয়ে প্রতিবাদ করেছেন? আচ্ছা, কেউ যদি আমাকে কিছু বলে, আপনিও কি তখন এভাবেই আমার হয়ে রুখে দাঁড়াবেন? ফারাজ চিত্রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আগে তো কেউ সাহস করুক তোমাকে কিছু বলার। সে চিত্রার কপালে চুমু দিয়ে মনে মনে বলে, পিয়াস প্রতিবাদ করেছে মুখে, কিন্তু সেখানে যদি নিশির বদলে চিত্রা তুমি থাকতে, তবে এতক্ষণে রক্তের বন্যা বইয়ে দিতাম আমি। ওদের জিভ ছিঁড়ে পথের কুকুরকে খাওয়াতাম। কারণ আমার মুখের চেয়ে হাত চলে বেশি। তোমার হৃদয়ে আঘাত করা মানে আমার হৃদয় জখম হওয়া। আর ফারাজ এলাহি হৃদয়ে জখমকারীকে আঘাত করে না, বরং টেনে হিঁচড়ে একেবারে তার হৃদয়টাই ছিঁড়ে আনে। অনেক রাত করে বজ্র বাসায় ফেরে। ফারাজ তখন নিজ কক্ষে নিদ্রা আচ্ছন্ন। চিত্রার পানির এত তৃষ্ণা পেয়েছিল যে সে সোজা রান্নাঘরে চলে আসে। পানির জগ নিয়ে উপরে যাবে এমন সময় রান্নাঘরের দরজার সামনে অস্ফুষ্ট দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা নেশাগ্রস্ত বজ্রকে দেখতে পায়। চিত্রা বিচলিত হয়ে পড়ে। আরে ভাই, আপনার কি হয়েছে? চিত্রার কণ্ঠে উদ্বেগ। কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে থাকে বজ্র। চোখের কোণে জমে ওঠে জল। তবুও শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে সে বলে, যা আমার ছিল তা আমার চিরজীবনই থাকবে। ছিনিয়ে নিতে হলে প্রয়োজনে তাই করব। আপনাকে ঠিক লাগছে না, পানি খাবেন? চিত্রা কাপা গলায় জিজ্ঞেস করে। বজ্র কিয়ৎক্ষণ চুপ থেকে শুধায়, বিষ খেয়ে ফেলেছি আমি। জল খেলে কি বিষের প্রতিক্রিয়া সেরে যাবে? আপনি নেশা করেছেন ভাইয়া। চিত্রার চোখে এবার স্পষ্ট ভয়।
বজ্র কিছুক্ষণ থেমে নিজের সঙ্গে যুদ্ধ করে। তারপর চোয়াল শক্ত করে ফ্রিজ খুলে এক মুঠো তেঁতুল তুলে নেয়। চলে যেতে গিয়েও হঠাৎ থেমে দাঁড়ায়, পেছন ফিরে চিত্রার চোখে চোখ রাখে। কোনো একদিন হাত কেটে দেখবেন আপনার আর আমার কিন্তু একই রক্ত। তাও অন্তত নিজের রক্তের সঙ্গে বেইমানি করবেন না ভাবিজান। চিত্রা জবাব দেয় না। স্তব্ধ স্থির তাকিয়ে থাকে বজ্রর যাওয়ার পথে। চুপ করে থাকলেও চোখে তার প্রশ্ন, সন্দেহের ঘন ঘটা। বজ্র যা বলেছে তার কোনো মানে খুঁজে পায় না চিত্রা, কিন্তু তার কপালে পড়া ভাঁজ ক্রমশই গাঢ় হয়। গাঢ় থেকে আরও গাঢ় হয়। রাত ঘন হয়ে এসেছে। আকাশে চাঁদ নেই, তারা নেই। আছে কেবল পুরো একটা অন্ধকার, আর তার বুক চিরে এগিয়ে চলা বেকারির ভ্যানের কর্কশ ক্যাচ শব্দ। মরচে ধরা লোহার গায়ে আঁচ, কিন্তু ইঞ্জিনটা শক্ত। ভ্যানটি রাতকে ফুরে যাওয়ার জেদে এগিয়ে চলছে। বেকারির পুরনো ভ্যানটা রাতের জন্য ভাড়া করেছে মাহাদি। চাল বসানো ভ্যানে সে নিজেই চালক। ভেতরে পেছনের দিকে অচেতন হয়ে পড়ে আছে এক নারী, নাম তার স্মৃতি। 2 মাসের সন্তান গর্ভে, নিরীহ একটা মেয়ে। তাকে চুপচাপ কৌশলে বেহুশ করে ভ্যানে তুলেছে মাহাদি। চাল খাটিয়েছে, সময় দিয়েছে, ধৈর্য ধরেছে। এতদিন মাল পৌঁছে দিতে হতো নিকলির হাওরে, তবে এখন আর নয়। শহরের এক কোণে নদীর কিনারায় বসে আছে সোহান পালোয়ান। তার অন্ধকার বাণিজ্যের নতুন ঠিকানা সোহান পালোয়ানের আস্তানা। সেখানেই যাচ্ছে মাহাদি। মাহাদি খুশি, চেহারায় স্পষ্ট প্রশান্তি। আজকে ডেলিভারি ঠিকঠাক হলে হাতে টাকা আসবে। সেই টাকায় বইয়ের জন্য এবার কি কেনা যায়, সোনার বালা নাকি জামদানি শাড়ি? ভ্যানটা এগিয়ে চলে ঘুটঘুটে অন্ধকারে। স্টিয়ারিংয়ে হাত রেখে মাহাদি আপন মনে গুনগুন করে, পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। রাতের নীরবতা চিরে ধীরে ধীরে এসে থামে ভ্যানটা পুরনো ঘাটের ঠিক সামনেই। এক সময়ের জমজমাটি ঘাট এখন প্রায় মৃত। নৌকা ওঠে না, নামে না, শুধু পড়ে থাকে কঙ্কালের মতো কিছু বিশালাকারের ট্রলার। মাছ ধরার নয়, অন্য রকমের কাজেই ব্যবহৃত হয় এসব। মাহাদি স্টিয়ারিংয়ে হাত রেখে একবার চারপাশে তাকায়। বাতাস ভারী হয়ে উঠেছে, আশপাশ শুনশান। সিগারেটের শেষ ধোয়ার মতো সন্দেহ তার মনে পাক খেতে থাকে। বিপদ বলে কই আসে না। সে নেমে পড়ে। তারপর ভ্যানের পেছন দিক খুলে টেনে তোলে মেয়েটিকে। বেহুশ নিস্তেজ দেহ, তবুও ভারী। শরীর ছেড়ে দিয়েছে পুরোপুরি। এক হাতে কোমর, আরেক হাতে কাঁধে ধরে মাহাদি টানতে টানতে ট্রলারের দিকে এগোয়। হাঁপাচ্ছে কিন্তু থামে না। ট্রলারের ভেতর আলো ম্লান। একটা মানুষ বসে আছে সামনের দিকে। নাম তার সোহান পালোয়ান। তার দিকে চোখ যেতেই থমকে যায় মাহাদি। কদাকার কালো শরীর, ঠোঁট রক্তিম পানের রসে, 10 আঙ্গুলে মোটা মোটা সোনার আংটি, গলা থেকে কবজি পর্যন্ত সোনায় মোড়ানো। মুখ চকচক করছে সরিষার তেলে, চোখে কুয়াশার মতো নিষ্ঠুরতা। কালো চাপদাড়ি, মোটা গোফে আটকে আছে চায়ের দুধের ফোঁটা। চায়ের কাপটায় আঙুল ডুবিয়ে সোহান সর চেটে নিচ্ছে যত্ন করে। কালো ফতুয়া, কালো লুঙ্গি, পুরোটাই একটা ছায়া সত্তা। এমন মানুষকে কি বলে ডাকা যায়? অন্ধকারের রাজা? মাহাদি ভয়ে গলা খাকারি দেয়। সে কিছুই বলে না, কেবল সালাম দিয়ে জানায় মেয়ে হাজির। পাশে দাঁড়িয়ে থাকা সিফাত কথাটা পুনরাবৃত্তি করে সোহানকে উদ্দেশ্য করে বলে। মাহাদির কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ে, কারণ সামনে বসা এই লোকটা মানুষ নয়, নৃশংস কোনো নরপিশাচ। নির্জন ঘরটা নিঃশব্দ। সোহান ধাতব কাপটা মাটিতে নামিয়ে রাখল। চোখে মুখে বিরক্তিমাখা ক্লান্তি। হাতের উল্টো পাশে মুখ মুছে ধীরে তাকালো ছটফট করা মেয়েটির দিকে। চেহারায় এখনও সৌন্দর্যের ছাপ রয়ে গেছে, তবে তাতে এখন আর কোনো মানবিকতা জাগে না তার চোখে। সোহান এক পলক মাহাদির দিকে তাকালো, তারপর সিফাতকে বলল, ওরে টাকাটা বুঝাইয়া দে। সিফাত মাথা নাড়ল, উঠে দাঁড়ালো। হঠাৎ কিছু একটা ভেবে সোহান এক বোতল পানি তুলে মুখের সামনে এনে খুলে ফেলল। তারপর মেয়েটির মুখে ছুঁড়ে দিল ঠান্ডা জল।
মেয়েটির হুঁশ ফিরল, কেঁপে উঠল সে। দম নিয়ে চোখ কুঁচকে তাকালো চারপাশে। পরিচিত কিছুই নেই। এই ঘর তার নিজের নয়। কিছুটা স্মৃতি ফিরে এলো। তার চিৎকার, ধস্তাধস্তি, তারপর অন্ধকারে তলিয়ে যাওয়া সেই ভয়ানক দৃশ্য। বুঝতে বাকি রইল না সে অপহৃত। ঘাড় ঘুরিয়ে মুখ তুলে চেঁচিয়ে উঠল সে আতঙ্কে, বাঁচান, কেউ আছেন? তীক্ষ্ণ কণ্ঠ ভেদ করে কান ফাটানো আর্তনাদ জায়গাটিকে কাঁপিয়ে দিল। চুপ! ধমকে উঠল সিফাত। মেয়েটি থামল না, হাউমাউ করে কাঁদতে লাগল। দয়া করেন ভাই, আমি কিছুই বলবো না, দয়া করেন। সোহান তখনও নীরব। গা থেকে একটা অলস বিরক্তি ঝরে পড়ছে তার। কিছুক্ষণ চুপ থেকে সিফাতকে বলল, কানে লাগতেছে ভীষণ, এরে চুপ করা তো। সিফাত আর দেরি করল না, এগিয়ে গিয়ে সজোরে লাথি মারল মেয়েটার পেটে। একটা ভাঙা খেলনার মতো গড়িয়ে পড়ল মেঝেতে। ব্যথায় মুখ কুঁচকে উঠল। হাত দিয়ে পেট চেপে ধরল সে। আমার বাচ্চা। কণ্ঠটা ভেঙে গেল। আমার বাচ্চার জন্য হলেও ছাইড়া দেন ভাই, দোহাই লাগে। সারা জীবন ঋণী হইয়া থাকুম। আমি কাউরে কিছু কমু না, কাউরে কিছু জানামু না, ছাইড়া দেন। শব্দগুলো ঘরের ভেতরে রক্তমাখা মিনতির মতো লটকে রইল। দেয়ালে চোখ ছিল না বলে সে দেখতে পায় না, আর যাদের কান ছিল তারা শুনতে পায়নি। ঘরের বাতাসটা আবারও থমথমে হয়ে গেল। সিফাত এগিয়ে এসে মেয়েটার এলোমেলো চুলের মুঠি চেপে ধরে মুখে কষে একটা চড় বসালো। নদীর ঘরে নদী, মুখ এত চলে কেন? চুপ কর, চুপ না করলে পেটের বাচ্চারে টাইনা বাহির কইরা আনমু। মেয়েটার চোখ বড় বড় হয়ে গেল ভয়ে। কণ্ঠ হারিয়ে গুটিয়ে গেল এক কোণে। ফ্যাকাশে মুখে কাঁপতে কাঁপতে ট্রলারের লোহার দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল। মুহূর্ত পর সিফাত টাকা গুনে বুঝিয়ে দিল মাহাদিকে। মাহাদি সালাম দিয়ে ঘুরে দরজার দিকে পা বাড়াতেই মেয়েটি ছিটকে এসে তার পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ল। ভাই, ভাই নিয়া যান আমারে, বাঁচান। আপনার ঘরেও মা বোন আছে না ভাই? বউ আছে তো। আপনার সন্তানের কথা ভাইবা হইলেও ভাই বাঁচান আমারে। এইটা আমার প্রথম বাচ্চা, ওরে দুনিয়া দেখতে দেন ভাই, ওরে একবার দুনিয়া দেখতে দেন। ভেজা কণ্ঠে পাগলের মতো আকুতি। শরীর কাঁপছে, বুক ধরফর করছে। মাহাদি পাথরের মতো দাঁড়িয়ে আছে। এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল কপাল বেয়ে। কণ্ঠে কোনো শব্দ হলো না। চোখ উঠিয়ে সোহানের দিকে তাকাতেই দেখল লাল হয়ে থাকা দুটো চোখ তাকে গিলে খাচ্ছে। বুকটা ঠক করে কেঁপে উঠল তার। সে জলদি পা ছাড়িয়ে বেরিয়ে গেল, কিন্তু পা চলছে না। যেন কাদা জলে তলিয়ে গিয়েছে সে। তলিয়ে গিয়েছে তার পা দুটো। ভেতর থেকে শোনা যাচ্ছে মেয়েটির আর্তনাদ, ব্যথায় ছটফট করার শব্দ। সিফাত হয়তো থেমে নেই। মাহাদি তখন রাস্তার ধারে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকায় বারবার। তার তো খুশি হওয়ার কথা, কত টাকা একসাথে পেয়েছে। তবুও কেন এই ভার? কেন বারবার কানে ঝাঁঝরা মেরে বাজে মেয়েটির আর্তনাদ, ভাই, আমার বাচ্চার দোহাই ভাই, বাঁচান, আমার প্রথম বাচ্চা, ওরে দুনিয়া দেখবার দেন। নিশুতি রাত। চিত্রা স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে, তবু শরীর জুড়ে অস্থিরতা। চোখ বুজেও ঘুম আসছে না। হঠাৎ কেন এমন অনাহত কষ্ট? কেন মনে হচ্ছে কিছু একটা খুব খারাপ হতে যাচ্ছে? নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। উল্টো গুণে ঘুম আনতে চায়। ৯৮তে পৌঁছাতে না পৌঁছাতেই ধরাস করে দরজায় কড়া নাড়ার শব্দ। চোখ দুটো ঝলকে ওঠে ভয়ে। এত রাতে কে হতে পারে? চিত্রার সাহস হয় না একা উঠে গিয়ে দরজা খোলার। এই শুনছেন, উঠুন না। দরজায় কে যেন করাঘাত করছে। চিত্রার গলা কাঁপছে। ফারাজ চোখ কসলাতে কসলাতে উঠে বসে, তারপর উঠে দাঁড়ায়। নগ্ন বুক এলোমেলো চুলে দরজার দিকে এগোয়। চিত্রা গায়ে ওড়না জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে পেছন পেছন আসে। দরজা খোলার সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায় সময়। সামনে দাঁড়িয়ে আছে আয়শা। চুল এলোমেলো, চোখ ফুলে আছে কান্নায়। ওড়না একপাশে সরে গেছে। চিত্রার পা হিম হয়ে আসে। এক ঝাঁক ভয় নিয়ে দৌড়ে যায় আয়শার কাছে। কি হয়েছে আয়শা?
ভয় আর উদ্বেগে গলা শুকিয়ে আসে তার। ফারাজ চুপচাপ দাঁড়িয়ে আছে, মুখটা তার থমথমে। চিত্রা আয়শাকে ঘরে টেনে আনে। বসাতে যাবে এমন সময় আয়শা তাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। খুন, খুন হয়েছে।